হ্যালো এভরিবডি, সবাইকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল লার্ন ফিজিক্সে স্বাগত। এই চ্যানেলে 11-12 ফিজিক্সের সমস্ত চ্যাপ্টার্স, থিওরিজ, প্রবলেমস সব কিছু ডিসকাশন হবে, ভিডিও লেকচার্স থাকবে। সো সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা প্রেস করে দাও। তাহলে প্রবাহী তড়িতে আমরা একদম বেসিক্স থেকে স্টার্ট করব। আচ্ছা, প্রবাহী তড়িৎ কথার মানে কি? তড়িৎ প্রবাহ বলতে আমরা মূলত কি বুঝি? তড়িৎ প্রবাহ কথাটার মানে হলো তড়িৎ প্রবাহ বা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট বলতে বোঝায় প্রবাহ, আধানের প্রবাহ, ফ্লো অফ চার্জেস, আধানের প্রবাহ। এখন যদি সেটা সুপরিবাহী হয়, গুড কন্ডাক্টার্স হয় এবং সলিড হয়, কঠিন বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে আধানটা প্রবাহ হয় মূলত ইলেকট্রনের জন্য। কিন্তু যদি তরল হয়, লিকুইড কিন্তু গুড কন্ডাক্টার, যেমন অ্যাসিড ওয়াটার, যেমন সল্ট ওয়াটার, তাদের মধ্যে এই আধানের প্রবাহটা মূলত আয়নের মাধ্যমে হয়। তাহলে আমরা তড়িৎ প্রবাহ বা আধানের প্রবাহটা দেখব দুটো কারণে, একটা হচ্ছে ইলেকট্রনের জন্য আর একটা হচ্ছে আয়নের জন্য। আয়নের জন্য এটা হবে লিকুইডের মধ্যে, ইলেকট্রনের জন্য প্রবাহটা সলিড সাবস্টেন্সের মধ্যে। এখন কিউ আধান যদি টি সময়ের মধ্যে প্রবাহিত হয়, অর্থাৎ কিউ আধান প্রবাহ হচ্ছে টি সময়, টাইমটা লাগছে টি, তাহলে সেক্ষেত্রে কারেন্ট কত? প্রবাহ মাত্রাটাকে আমরা কিভাবে ডিফাইন করব? প্রবাহ মাত্রাটা সেক্ষেত্রে হবে I = Q / T। একক সময় প্রবাহিত আধান, টি এর জায়গায় 1 বসালে I = Q। এই জায়গাটা থেকে কারেন্টের ডেফিনিশনটা উঠে আসছে। কি ডেফিনিশন দেবো? যে 1 সেকেন্ড সময়, একক সময়ে যতটা আধান প্রবাহিত হচ্ছে তাকে কিউ বলা হয়। এবার এই যে I এর ডেফিনিশনটা লিখলাম Q / T, এখানে টিটা হচ্ছে অ্যাভারেজ টাইম, অর্থাৎ কতক্ষণ সময়ের মধ্যে আমি দেখছি এবং কতক্ষণ ধরে অবজার্ভ করছি তার উপর ডিপেন্ড করছে। এখন যদি খুব কম সময়ের জন্য আমি অবজার্ভ করি, তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি, খুব কম সময়ের জন্য হলে টাইমটাকে তখন ডিটি দিয়ে দেখাবো, সেক্ষেত্রে আধানের প্রবাহটাও খুব কম হবে, অল্প চার্জ যাবে, তখন আধানের প্রবাহটাকে dq দিয়ে দেখাবো। তাহলে কারেন্টের পরিমাণটা আসবে I = dq dt। কিন্তু যদি একটু বেশিক্ষণ সময় ধরে অবজার্ভ করি, তখন এই I এর ফর্মুলাটাকে আমরা লিখবো ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ডেল্টা টিটা হচ্ছে বড় টাইম ইন্টারভাল আর ডেল্টা কিউটা হচ্ছে ছোট টাইম ইন্টারভাল। এই যে ফর্মুলাটা পেলাম dq dt, এক্ষেত্রে যে কারেন্টটা বেরোচ্ছে তাকে বলা হয় ইনস্ট্যান্টেনাস, তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনাস বা তাৎক্ষণিক প্রবাহ। আর ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এই ফর্মুলাটা থেকে যে কারেন্টটা পাবো সেটা হবে অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ বা গড় প্রবাহ, গড় প্রবাহ বা অ্যাভারেজ প্রবাহ। এখন এই গড় প্রবাহ আর তাৎক্ষণিক প্রবাহটাকে কি করে ক্যালকুলেট করতে হয় সেটা একটা ছোটখাটো প্রবলেমের মধ্যে দিয়ে দেখা যাক। প্রবলেমটা আমি বোর্ডে লিখছি, তোমরা নোট ডাউন করো। আচ্ছা, এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এই অঙ্কটা থেকে দুটো ধরনের কারেন্টই বেরিয়ে আসবে। কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে বলছি Q = 4t³ + 3t² + 9। ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে প্রবাহিত আধান কিউ এর মান ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার জিজ্ঞেস করা হলো 1 সেকেন্ডের মাথায় কারেন্ট কত আর 2 থেকে 4 সেকেন্ডের মাথায় কারেন্ট কত, 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের যে কারেন্টটা বার করতে বলছি, এটা একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মুহূর্তে প্রবাহ বার করতে বলা হচ্ছে, সুতরাং এটা হবে ইনস্ট্যান্টেনাস বা তাৎক্ষণিক প্রবাহ। কিন্তু 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে কারেন্টটা বার করতে বলা হচ্ছে সেটা হবে গড় প্রবাহ। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা ট্রাই করতে পারো, যদি ভিডিও পজ করতে চাও করে নাও, ভিডিও পজ করে অঙ্কটা ট্রাই করো, তারপর আমরা শুরু করব। তো এখন তাহলে আমি সলিউশনটা করছি। দেখো, প্রথমে কিউ এর ভ্যালু দেওয়া আছে Q = 4t³ + 3t² + 9। এবার I যদি বার করতে হয়, ফার্স্ট পার্ট, অঙ্কের ফার্স্ট পার্ট, t = 1 সেকেন্ডে প্রবাহ কত জানতে চাই। তাহলে t = 1 সেকেন্ডে প্রবাহ যদি জানতে হয়, সেক্ষেত্রে আমরা কি করে করব? ইনস্ট্যান্টেনাস। তাহলে I বার করব ডাইরেক্টলি dq dt,
ডিফারেন্সিয়েট করে অফকোর্স টি এর জায়গায় 1 বসাবো। তো ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 4t কিউব কে ডিফারেন্সিয়েট করলে 12t স্কয়ার প্লাস 6t 9 তো কনস্ট্যান্ট। এবার টি এর জায়গায় 1 বসিয়ে যদি দিই, টি এর জায়গায় যদি 1 বসাই তাহলে রেজাল্টটা আসবে 12 প্লাস 6 মানে 18 অ্যাম্পিয়ার। কিউ এর এককটা কুলম্বে ছিল, এটা কুলম্বে। আচ্ছা, এবার সেকেন্ড পার্ট। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বার করার ক্ষেত্রে, তাৎক্ষণিক প্রবাহ বার করার ক্ষেত্রে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, করে তার জায়গায় টি এর ভ্যালুটা বসিয়ে দিতে হচ্ছে, যে ভ্যালুটা বলেছে কোশ্চেন। কিন্তু যখন টি ইকুয়াল টু 2 থেকে 4 এই সময়ের মধ্যে কারেন্টটা বার করতে বলেছে, কারণ এখানে অ্যাভারেজ কারেন্ট বার করতে হবে। তো আমরা এখানে কোন ফর্মুলা কাজে লাগাবো? I equals to delta Q by delta T. Now what is delta Q? Delta Q টা কি? Delta Q টা হলো 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে কতটা আধান গেল, কতটা চার্জ ফ্লো করলো। দ্যাট মিন্স Q বার করব T এর জায়গায় 4 বসিয়ে, মাইনাস Q বার করব T এর জায়গায় 2 বসিয়ে। 2 সেকেন্ডের মাথায় কত কারেন্ট, কতটা চার্জ যাচ্ছে, T এর ভ্যালু 2 বসিয়ে মূল সমীকরণ থেকে পাবো, 4 এর বেলাতেও পাবো। দুটোকে মাইনাস করে টি ডেল্টা টি জায়গায় কি বসাবো? টোটাল টাইম ইন্টারভাল 2 থেকে 4 সেকেন্ড, দ্যাট মিন্স 4 মাইনাস 2। তো ক্যালকুলেট করলে কত আসবে? যদি কিউ এর জায়গায় 4 বসাই, 4 ইনটু 4 কিউব প্লাস 3 ইনটু 4 স্কয়ার প্লাস 9 মাইনাস কিউ এর টি এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কত আসবে? 4 ইনটু 2 এর কিউব প্লাস 3 ইনটু 2 এর স্কয়ার প্লাস 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, তার মানে হয়ে গেল 2। এটা টোটালটা ক্যালকুলেট করলে কত হয়ে যাবে দেখা যাক। তো পুরো রেজাল্টটা ক্যালকুলেট করে এসে গেল 130 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টটা বেরোলো, এটা 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ কারেন্ট, গড় প্রবাহ। তাহলে এখন গড় প্রবাহ বার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে কি করে গড় প্রবাহ বার করতে হয় এবং কি করে ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক প্রবাহ বার করতে হয়। এই অঙ্কটায় কিউ দেওয়া ছিল, কারেন্ট বার করব। উল্টোটাও হতে পারে, কারেন্ট দেওয়া আছে সেখান থেকে কিউ বার করতে হতে পারে। সেরকম একটা প্রবলেম ট্রাই করব, প্রবলেম নাম্বার 2। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটাতে আমরা এবার কারেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রবাহ I = 5t² + 3t + 4। এখান থেকে চার্জটা বার করতে হবে, কতটা চার্জ ফ্লো করছে, 0 থেকে 5 সেকেন্ডে কি পরিমাণ আধানের প্রবাহ হবে সেটা বার করতে হবে, সঙ্গে ইলেকট্রনের সংখ্যাটাও বার করতে হবে। দ্যাট মিন্স কিউ বার করতে হবে I গিভেন। তো আমাদের রিলেশনটা কি? I = dq dt। এবং এই যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটাকে ব্যবহার করব। তো অ্যানসারটা করা যাক, I = dq dt. Now I is given, therefore dq = I into dt. I এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে কি আসবে 5t² + 3t + 4 dt। এটাকে ইন্টিগ্রেট করলে q এর ভ্যালু পাওয়া যাবে। therefore q = integration 5t² + 3t + 4 dt। টাইমের লিমিট কি হবে? কোশ্চেনে বলা আছে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে, তার মানে টাইম লিমিটটা হবে 0 to 5। এটাকে ইন্টিগ্রেট করলে রেজাল্ট আসবে 5t³ / 3 + 3t² / 2 + 4t, লিমিট বসাবো 0 to 5। 5 বসালে 5 × 5³ / 3 + 3 × 5² / 2 + 4 × 5, 0 বসালে পুরোটাই 0। এটার অ্যানসারটা আসবে, রেজাল্ট এলো 265.8 কুলম্ব। ফার্স্ট পার্টের অ্যানসারটা হয়ে গেল। এবার প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা কি করে দেব? একটা ইলেকট্রনের চার্জ অফ 1 ইলেকট্রন is -1.6
10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। এখানে ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছি, তাহলে আমি এই চার্জের পজিটিভ ভ্যালুটাকে নিয়ে কাজ করব, অর্থাৎ এই চার্জের পজিটিভ ভ্যালুটাকে নিয়ে কাজ করব, মাইনাসটা বাদ দেব। একটা ইলেকট্রন এতটা আধান বহন করে, তাহলে কটা ইলেকট্রন এই আধানটা বহন করবে, কি করে বেরোবে, ডিভাইড করে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস, ইলেকট্রনের সংখ্যা n ইকুয়াল টু আসছে 265.8 ডিভাইডেড বাই 1.6 10 টু দ্য পাওয়ার -19। এই ডিভাইডটা করলে অ্যান্সারটা আসবে 1.66 10 টু দ্য পাওয়ার 21, 1.66 10 টু দ্য পাওয়ার 21। তাহলে আমরা দেখলাম যে কি করে চার্জ থেকে কারেন্ট বার করে। কিউ গিভেন হলে, কিউ দেওয়া থাকলে কারেন্ট বার করতে হয়, সেক্ষেত্রে দুটো কারেন্ট আসে, অ্যাভারেজ কারেন্ট আসে, আবার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আসে। আবার আই দেওয়া থাকলে তার থেকে কিউ কি করে বার করে, নাম্বার অফ ইলেকট্রনস কি করে বার করে। এরপর আমরা চলে যাব প্রবাহী তড়িতের বেসিক আইডিয়া, যে কেন কারেন্ট প্রবাহিত হচ্ছে, কন্ডাক্টরের কি প্রপার্টিজ আছে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে দেখব। এবার আমরা দেখব মলিকিউলার থিওরি বা আণবিক তত্ত্ব, কারেন্ট কেন ফ্লো করছে। তো ফার্স্ট অফ অল কারেন্টের বিষয়ে যাওয়ার আগে প্রথমে কন্ডাক্টার্স সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। পরিবাহী, কন্ডাক্টার্স সাধারণত যে কোনো মেটাল, যে কোনো ধাতু সুপরিবাহী, সব মেটালরাই সুপরিবাহী। এখন এই যে সুপরিবাহী পদার্থ মেটালস, এদের কি প্রপার্টিজ আছে আমরা দেখব। তো ধরা যাক এটা হচ্ছে একটা মেটালিক কন্ডাক্টর, একটা সুপরিবাহী ধাতু। সুপরিবাহী পদার্থের ভেতর এমনিতেই প্রচুর ফ্রি ইলেকট্রনস থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে কি, মুক্ত ইলেকট্রন কতটা মুক্ত, স্বাধীন ইলেকট্রন বলে ফ্রি ইলেকট্রনস, মানে এরা কতটা স্বাধীন, স্বাধীন বলতে কি বোঝানো যায়, এই ব্যাপারগুলো আমরা সেমিকন্ডাক্টর আলোচনা করার সময় একদম প্রথমে আসে। আপাতত এইটুকু জেনে রাখো যে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হতে পারে, দে ক্যান ফ্লো, তারা চলাফেরা করতে পারে। তো পরিবাহী পদার্থের মধ্যে যে কোনো পরিবাহী পদার্থ, লোহা, তামা, নিকেল, কোবাল্ট, এনি মেটালস, তাদের মধ্যে সাফিসিয়েন্ট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, অ্যারাউন্ড 10 টু দ্য পাওয়ার 27-28 পার মিটার কিউব, 10 টু দ্য পাওয়ার 27-28 পার মিটার কিউব, এতগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস দেখা যায়। তো এই ফ্রি ইলেকট্রনসগুলো যখন মেটালের ভেতরে থাকে, তাদের এরা কি স্থির অবস্থায় বসে থাকে, এক জায়গায় চুপ করে বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ব্যাপারটা সেরকম নয়। এদের মধ্যে থার্মাল মোশন আছে, অর্থাৎ এরা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে র্যান্ডামলি মুভ করে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভেলোসিটি আছে, এবং এরা পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে বেগ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে একটা র্যান্ডাম মোশন সারাক্ষণ দেখা যাচ্ছে। তো এই ফ্রি ইলেকট্রনসগুলো আমি এখানে একটা একটা করে পয়েন্ট নোট ডাউন করবো। ফার্স্ট পয়েন্টটা এলো যে পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে, হিউজ নাম্বার, প্রচুর পরিমাণে থাকে। সেকেন্ড পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে এই মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে থার্মাল মোশন দেখা যায়। মুক্ত ইলেকট্রন গুলিতে তাপীয় গতি, থার্মাল মোশন দেখা যায়, অর্থাৎ এটা সারাক্ষণ এলোমেলোভাবে ঘোরাফেরা করছে, প্রচণ্ড বেগে ঘোরাফেরা করছে, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, আশপাশের আয়নসের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, যে আয়ন থেকে এরা বেরিয়ে এসছে এই সমস্ত পজিটিভ আয়নের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, ফলে এখানে একটা প্রচণ্ড মারাত্মক রকমের গতি চলছে। এই থার্মাল মোশনের ভেলোসিটির ভ্যালু অ্যারাউন্ড 10 টু দ্য পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, 10 টু দ্য পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্পিডে এই ইলেকট্রনগুলো সারাক্ষণ এখানে প্রচণ্ড গতিতে দৌড়দৌড়ি করছে। এইবার যদি এই পদার্থটার ভেতর আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিই, অর্থাৎ এই মেটাল সারফেসটাতে যদি আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, কীভাবে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করবো, ধরো এই পাশে একটা পজিটিভ চার্জ প্লেট রাখলাম, এদিকে একটা নেগেটিভলি চার্জ প্লেট রাখলাম, তাহলে মাঝখানে প্লাস টু মাইনাস একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ এই মেটাল প্লেটটাকে, মেটাল কন্ডাক্টরটাকে, ধাতব পরিবাহীটাকে
আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে গিয়ে রাখলাম। তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা কত? ধরে নেওয়া যাক ই। এই তড়িৎ ক্ষেত্রটা বাইরে থেকে সৃষ্টি হয়েছে, তাই একে আমরা বলবো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, EEXT, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এবার তড়িৎ ক্ষেত্র কি করবে? তড়িৎ ক্ষেত্র এই ভেতরে যে ইলেকট্রনগুলো এলোমেলিভাবে এদিক ওদিক দৌড়দৌড়ি করছিল তাদের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই এর জন্য বল কত কাজ করে? যে কোনো তড়িৎগ্রস্ত কণা কিউবের উপর ফোর্সের পরিমাণটা হবে F = Q × E। তো এই যে ফোর্স Q × E, এই ফোর্সটা এক্ষেত্রে ইলেকট্রনগুলোর উপরেও কাজ করবে, ফলে ইলেকট্রনগুলোর উপর Q × E ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ইলেকট্রনের চার্জকে স্মল ই দেখালে ইলেকট্রনের উপর ফোর্সটা হবে E × E। আমরা এই ফোর্সটাকে লিখব E × E। কোন দিকে সেই ফোর্স কাজ করবে? ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জড পার্টিকেল, ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, সুতরাং নেগেটিভ চার্জ পার্টিকেলকে পজিটিভ প্লেট আকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রন বাঁ দিকে ফোর্স ফিল করছে, বাঁ দিকে, অপোজিট টু ইলেকট্রিক প্লেট। তড়িৎ ক্ষেত্র যেদিকে থাকে নেগেটিভ চার্জ কণা, ইলেকট্রনের মতো যে কোনো নেগেটিভ চার্জ কণা তার উল্টো দিকে ফোর্স ফিল করে। এই ফোর্সের পরিমাণটা এখানে লেখা আছে E × E। এবার যেই এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এখানে তো প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, কোটি কোটি। সেই মুক্ত ইলেকট্রনগুলোর উপর ফোর্স অ্যাপ্লাই হলো, ফলে ইলেকট্রনগুলো বাঁ দিকে এসে জমতে শুরু করলো। ইলেকট্রন বাঁ দিকে জমছে, আমি বাঁ দিকটাকে সেই জন্য মাইনাস করে দিলাম। যে বাঁ দিকে ইলেকট্রনের অ্যাকোমোডেশন হওয়া শুরু হলো, জমা শুরু হলো, ডান দিকে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো, কারণ ডান দিকে নেগেটিভ প্লেট ইলেকট্রনকে বিকর্ষণ করছে। ফলে এই ঘাটতিটাকে আমি পজিটিভ চার্জ দিয়ে বোঝাচ্ছি। ইলেকট্রনের অ্যাবসেন্সকে পজিটিভ চার্জ, প্রেজেন্সকে, উপস্থিতিকে নেগেটিভ চার্জ ধরা হয়। তো ইলেকট্রন বাঁ দিকে জমছে, ডান দিকটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। তারপরে ভেতরেও একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে, তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যত ইলেকট্রন যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, ভেতরের ইলেকট্রিক ফিল্ডের শক্তি ততই বাড়ছে, স্ট্রেংথ তত বাড়ছে। ফলে এই ভেতরের ইলেকট্রিক ফিল্ড আমি ধরে নিলাম তার নাম ই ইন্টারনাল, অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র। কতক্ষণ এই প্রসেসটা চলবে? যতক্ষণ না ভেতরের তড়িৎ ক্ষেত্র আর বাইরের তড়িৎ ক্ষেত্রের স্ট্রেংথ সমান হয়ে যায়। যে সমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাকি ইলেকট্রনগুলোর উপর আর কোনো ফোর্স থাকছে না, কারণ টোটাল ইলেকট্রিক ফিল্ড এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। নেট ইলেকট্রিক ফিল্ড তাহলে একটা পরিবাহীর মধ্যে কত হবে? 0। কেন 0 হবে? না, বাইরে থেকে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেবো, সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনগুলোকে মুভ করাবে ডান দিক থেকে বাঁ দিকে, ফলে ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্র বাইরের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান হবে, ইন্টারনাল আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সমান। যেই সমান হলো, নেট ফিল্ড তখন 0 হয়ে গেল। তাহলে আমি বলবো যে পরিবাহীতে উৎপন্ন অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র ই ইন্টারনাল, এই অংশটা মুছে দিই কারণ হচ্ছে না তাদের, এবং বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই এক্সটার্নাল সমান হয়। ই ইন্টারনাল ইকুয়াল টু ই এক্সটার্নাল। তার ফলে নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ফিল্ড 0, নেট ফিল্ড 0। তো এটা হচ্ছে একটা পরিবাহীর মূল বিষয়। তাহলে পরিবাহীর ভেতরে মুক্ত ইলেকট্রন থাকে, তাদের মধ্যে থার্মাল মোশন দেখা যায়, প্রচণ্ড বেগে তারা এদিক ওদিক এলোমেলো ছোটাছুটি করে। ইলেকট্রিক ফিল্ড দিলে ইলেকট্রন বাঁ দিকে চলে আসে, বাঁ দিকটা নেগেটিভ, ডান দিকটা পজিটিভ, ভেতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, বাইরের ইলেকট্রিক ফিল্ডকে সেটা ব্যালেন্স করে দিল, ফলে নেট ফিল্ড 0 হয়ে গেল। এই পুরো গল্পটা, এই পুরো ব্যাপারটা আইসোলেটেড পরিবাহীর ক্ষেত্রে, অর্থাৎ যে পরিবাহীর সঙ্গে অন্য কারোর যোগাযোগ নেই, এটাকে তারের মাধ্যমে ব্যাটারির সঙ্গে কানেকশন করেছে, এটা কিচ্ছু না, এটা আইসোলেটেড, বিচ্ছিন্ন পরিবাহীর ক্ষেত্রে। তাহলে এখানে
এই ওয়ার্ডটা জুড়ে দেওয়া দরকার, আইসোলেটেড, বিচ্ছিন্ন পরিবাহীর ক্ষেত্রে এই ব্যাপারটা চলবে। পরিবাহী যদি তারের মাধ্যমে কানেকশন করা হয় তখন কি হবে সেটা একটু পরে আসছে। তো তাহলে এটা হচ্ছে পরিবাহীর মূল ব্যাপার। পরিবাহীর ক্ষেত্রে বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র দিলে ভেতরেও একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, নেট ফিল্ড 0 হয়ে যায়। এবারে আমরা দেখবো ওই কন্ডাক্টরকে এবার যদি ব্যাটারির মাধ্যমে কানেকশন করা হয় সেক্ষেত্রে কি হবে। একটু আগে দেখলাম কন্ডাক্টর যদি আইসোলেটেড হয় অর্থাৎ যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাহলে তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাচ্ছে। তো ধরা যাক এইরকম একটা কন্ডাক্টরকে আমি নিচ্ছি, এই হচ্ছে কন্ডাক্টর, এর ভেতরে মুক্ত ইলেকট্রন ছিল একদম আগের মতোই সবকিছু পরিস্থিতি। এবার এটাকে আমি একটা ব্যাটারির সঙ্গে কানেকশন করলাম, ব্যাটারি প্লাস মাইনাস প্রান্তের সঙ্গে কানেকশন করলাম। এই ব্যাটারির তড়িৎ চালক বল ধরা যাক বা ভোল্টেজই ধরছি আপাতত ভি ভোল্টের একটা ব্যাটারি। ব্যাটারির অভ্যন্তরীণ উৎপন্ন শব্দ পরে আছে। তো যখন ব্যাটারির সঙ্গে কানেকশন করলাম সঙ্গে সঙ্গে ব্যাটারির প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্তকে তারের মাধ্যমে পরিবাহীর দুটো প্রান্তের সঙ্গে জুড়ে দিয়েছি। ফলে পরিবাহীর বাঁ দিকের প্রান্তটা পজিটিভ হয়ে গেল, ডান দিকের প্রান্তটা নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ এই ব্যাটারির মাধ্যমে আমি এর ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। ভেতরে বলতে ইলেকট্রনের মোশনের জন্য না, ব্যাটারির জন্য। সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি এখানে দেখালাম ই। এইবার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তকে কানেকশন করার ফলে সঙ্গে সঙ্গে ভেতরে যে মুক্ত ইলেকট্রনগুলো ছিল তাদের উপর আবার ফোর্স কাজ করতে শুরু করলো। ব্যাটারির পজিটিভ প্রান্ত ইলেকট্রনকে আকর্ষণ করতে লাগলো, নেগেটিভ প্রান্ত ইলেকট্রনকে বিকর্ষণ করতে লাগলো। তো ইলেকট্রনগুলো আগের বার যেমন বাঁ দিকে প্রবাহিত হয়ে একটা দিকে জমছিল, ডান দিকটা পজিটিভ হয়ে যাচ্ছিল, বাঁ দিকটা নেগেটিভ হয়ে যাচ্ছিল, আইসোলেটেড কন্ডাক্টরের ক্ষেত্রে যে পরিস্থিতিটা আমরা দেখেছি, এবার সেই ঘটনাটা ঘটছে না। কেন ঘটছে না? কারণ ইলেকট্রন প্রবাহিত হয়ে আসছে, এসে বাঁ দিকে জমার চেষ্টা করছে, কিন্তু বাঁ দিকটা তো তারের মাধ্যমে কানেকশন করা, ফলে ইলেকট্রনগুলো এখানে আর জমতে পারল না। এখন তারা তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্যাটারিতে ফিরে যাচ্ছে। ওপাশেও যে ইলেকট্রন ঘাটতির কারণে পজিটিভ চার্জ তৈরি হওয়ার কথা ছিল, ঘাটতি হচ্ছে না। কেন? তার কারণ ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন ফ্লো করে ওইখানে সাপ্লাই হচ্ছে। অর্থাৎ পুরো পরিবাহী এবং তারের মধ্যে দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো চালু হয়ে গেল। ইলেকট্রনগুলো পরিবাহীর ভেতরে আকৃষ্ট হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা, বাঁ দিকে যাচ্ছে, তারের মধ্যে দিয়ে ব্যাটারিতে আসছে, তা আবার ব্যাটারি থেকে ইলেকট্রন তারের মধ্যে দিয়ে কন্ডাক্টরের ভেতর ঢুকছে। তো এই যে কারেন্ট ইলেকট্রন ফ্লো করতে শুরু করলো পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে, পুরো এলাকাটার মধ্যে দিয়ে, এই ব্যাপারটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলে থাকি। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি বলতে মূলত বুঝলাম ইলেকট্রনের ফ্লো। তো এখানে ওই পয়েন্ট একটা যদি মেনশন করা যায় তো কি বলতে পারি যে ব্যাটারির জন্যে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তার পরিমাণ, ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হলো তার পরিমাণ ই হলে এই তড়িৎ ক্ষেত্র, দিস ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে। আচ্ছা, সেই আকর্ষণ বলটা কত? অ্যাট্রাকশন ফোর্সটা কত? ইলেকট্রিক ফিল্ড ই, ইলেকট্রনের চার্জ স্মল ই, তাহলে আকর্ষণ বলটা হলো অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল হলো F equal to E into E, F equals to E into E। এবার প্রত্যেকটা ইলেকট্রনের মাস যদি m ধরা যায়, মাসের ভ্যালু আমরা জানি 9.1 10 to the power minus 31 কেজি। আপাতত ওই সংখ্যা বসাচ্ছি না, নাম্বারটা আপাতত বসাচ্ছি না, m দিয়ে কাজ করছি। তাহলে আকর্ষণ বলটা যদি ই হয় তো অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে, ত্বরণ কত ত্বরণ কাজ করবে ই বাই m। এই ত্বরণে ইলেকট্রনগুলোর বেগ ক্রমশ বাড়তে থাকে।
কিন্তু একটা সমস্যা হলো এই তরলটাতে বেগ বাড়তে থাকবে মানে কি অনন্তকাল ধরে বেগ বেড়েই যাবে, ইলেকট্রন প্রচণ্ড বেগে ছুটে আসছে, এরকম একেবারেই হচ্ছে না। তার কারণ এই পরিবাহী পদার্থটার মধ্যে প্রচুর ইলেকট্রন রয়েছে। একটু আগে সংখ্যা ঘনত্বটা বলছিলাম 10⁻27-28 কাছাকাছি। ফলে এত ইলেকট্রন ভেতরে ঘন হয়ে জমে আছে, ডেনসিটি এত বেশি, সংখ্যা এত বেশি, শুধু ইলেকট্রন না, ভেতরে তো আয়নসও আছে, যে আয়নগুলো থেকে ইলেকট্রন তৈরি হয়েছে ওই আয়নগুলোকে কার্নেলস বলে, পজিটিভ আয়ন যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সেগুলোকে কার্নেলস বলে। তো ভেতরে শুধু ইলেকট্রন নেই, আয়নসও আছে, পজিটিভ আয়নস। এখন এই পজিটিভ আয়নসগুলো যেমন আছে ইলেকট্রন রয়েছে, তো যখন এই ইলেকট্রনগুলো ত্বরণ সৃষ্টি হলো, ইলেকট্রন ছুটতে শুরু করলো, তখন ওই আয়নসগুলোর সঙ্গে ক্রমাগত ধাক্কাধাক্কি হবে। ধাক্কাধাক্কি যেই হবে বেগটা কমে শূন্য হয়ে গেল। তোমার ব্যাপারটা এরকম হলো, আমি যদি একটা ইলেকট্রনকে অবজার্ভ করি তাহলে কি দেখবো, ইলেকট্রনটা নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে উইথ সাম অ্যাক্সিলারেশন এ, মুহূর্তে একটা ধাক্কা হলো অন্য আরেকজনের সাথে, মেবি সেটা একটা কার্নেল, মেবি সেটা একটা অন্য ইলেকট্রন, কলিশন হলো। যেই কলিশন হলো তার গতিবেগ অনেকটাই কমে গেল। পুরো যদি হেড অন কলিশন হয়, যদি একটা ইলেকট্রনের সঙ্গেই হয়, মাস ইকুয়াল হয়, নানা রকম কন্ডিশন থাকে, সেক্ষেত্রে ভেলোসিটি জিরোও হতে পারে, ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। আবার যদি পার্শিয়াল কলিশন হয় ভেলোসিটি জিরো নাও হতে পারে। ওর কথা কলিশন হলো ওই ভেলোসিটি কমে গেল, দিকটা পাল্টে গেল, ধাক্কা খেয়ে এগিয়ে যাচ্ছে। আবার ত্বরণ সহ ত্বরণের জন্য বেগ বাড়ছে, বাড়তে বাড়তে বেগ একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর আবার একটা ধাক্কা অন্য আরেকজনের সাথে, আবার অন্য আরেক দিকে চলে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ত্বরণের কারণে বেগ বৃদ্ধি পেতে চাইছে, কিন্তু একটু করে বেগ বাড়ছে, ধাক্কা খাচ্ছে, কমে যাচ্ছে, আবার বেগ বাড়ছে, ধাক্কা খাচ্ছে, আবার কমে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি, আমি যদি বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাপারটাকে লক্ষ্য করি তাহলে আমি দেখবো যে ইলেকট্রনের ভেলোসিটি আদৌ বাড়ছে না, ইলেকট্রন একটা স্থির মানের বেগ নিয়ে চলছে। বাড়ছে কোথায় বাড়ছে, এইটুকু ইন্টারভালের মধ্যে বাড়ছে, কিন্তু যেই ধাক্কা পেল সঙ্গে সঙ্গে ভেলোসিটি বেশ কিছুটা রিডিউস করে গেল, কমে গেল। তারপর কিছুক্ষণ আবার বাড়লো, আবার ধাক্কা খেয়ে কমে গেল, আবার বাড়লো, আবার ধাক্কা খেয়ে কমে গেল, প্রসেসটা চলছে, কন্টিনিউ হচ্ছে। ফলে আমি বলবো ইলেকট্রন আদপে ইলেকট্রন একটা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, সেই ভেলোসিটিটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি অথবা অনুপ্রবাহ বেগ। তাহলে সেই যে ভেলোসিটি নিয়ে তারা মোটামুটি মুভ করছে, সেই ভেলোসিটিটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, বাংলায় অনুপ্রবাহ বেগ। তো সেই ড্রিফট ভেলোসিটির কনসেপ্টের দিকে যাব। তো ইলেকট্রন যে গতিবেগে চলে তাকে বলে velocity of electron with which it moves, তাকে বলে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ। এটাকে আমরা vd দিয়ে ডিনোট করব, vd ড্রিফট ভেলোসিটি অথবা অনুপ্রবাহ বেগ। এবার এই অনুপ্রবাহ বেগটা কি করে তার ফর্মুলাটা বার করা যায় সেদিকে যাব। তো এই ছবিটাকে আরেকবার ফিরে আসছি। এই ছবিতে এই যে ইলেকট্রন যাচ্ছে, ধাক্কা খেয়ে আবার অন্যদিকে যাচ্ছে, আবার খানিকটা যাওয়ার পর আবার একটা ধাক্কা হচ্ছে, এই যে ক্রমাগত ধাক্কা খেতে খেতে এগোচ্ছি, পরপর দুটো ধাক্কার মাঝখানে যে টাইম, যে সময়, এই সময়টা ধরে নেওয়া যাক প্রথম ক্ষেত্রে t1, পরের বার t2, তারপরের বার t3, তারপরের বার t4 অ্যান্ড সো অন। এই টাইমগুলোকে বলে রিল্যাক্সেশন টাইম, বাংলায় শ্লথন কাল, রিল্যাক্সেশন টাইম বা শ্লথন কাল। তো এই টাইমের মধ্যে ভেলোসিটিটা বাড়লো, ধরা যাক এই পয়েন্টে ভেলোসিটি ছিল 0, t1 সময় ধরে এই অ্যাক্সিলারেশন কত আমরা জেনে গেছি, এই অ্যাক্সিলারেশনে t1 সময় ধরে চলার পর বেগ হলো কিছু একটা, আবার ধাক্কা খেয়ে বেগ হয়তো কমে গিয়ে 0 নাও হতে পারে, অন্য কিছু হলো, তারপর কিছুক্ষণ ত্বরণ সহ আবার বাড়লো। এই যে টাইমগুলো, এই যে শ্লথন কাল, এই টাইমগুলোকে t1 t2 দিয়ে দেখানো হলো। এখন এই টাইমের মান তো বেশি হতে পারে, কমও হতে পারে, অনেক কিছুই হতে পারে, তো আমি এই টাইমগুলোকে একটা অ্যাভারেজ করবো, অর্থাৎ একটা গড় সময় নেব। সেই গড় সময়টাকে ধরে নেবো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম অথবা গড় শ্লথন কাল। তো তাহলে রিল্যাক্সেশন টাইমের কনসেপ্টটা কি, নাম্বার 3 রিল্যাক্সেশন টাইম,
এটা হচ্ছে দুটি পরপর সংঘর্ষের মধ্যে সময়, দুটি পরপর সংঘর্ষের মধ্যে সময়, যেটা আমি T1 T2 কে দেখিয়েছিলাম। তো এটাকে এদের গড় হলো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। এই অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইমটাকে যদি টাউ দিয়ে দেখানো হয় তাহলে টাউটা হবে T1 প্লাস T2 প্লাস T3 অ্যান্ড সো অন ডিভাইডেড বাই n। সবকটা টাইমকে যোগ করবো, n খানা সময় যোগ করবো, করে n দিয়ে ডিভাইড করবো। তাহলে এই সময় ধরে এই গড় রিল্যাক্সেশন টাইম ধরে, তাহলে এবার আমি একটা অ্যাপ্রক্সিমেশন করব যে আমি ধরে নেবো একটা ইলেকট্রন এই গড় রিল্যাক্সেশন টাইম টাউ, এই সময়ের মধ্যে কোনো ধাক্কাধাক্কি হয়নি তার, এই সময় ধরে এত ত্বরণে তার বেগটা বেড়েছে, শুরু হয়েছে 0 বেগ থেকে, টাউ সময় ধরে এ ত্বরণে বেগটা বাড়তে বাড়তে গেছে, ফাইনাল ভেলোসিটিটাই হলো অনুপ্রবাহ বেগ। তাহলে অনুপ্রবাহ বেগের ফর্মুলাটা কি এসে যাচ্ছে, পয়েন্টগুলো মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে, সুতরাং আমি 1 আর 2 পয়েন্টকে মুছে দিলাম। এইখানে আমরা রিল্যাক্সেশন টাইমটাকে ব্যবহার করে অনুপ্রবাহ বেগের ফর্মুলাটা ডিরাইভ করব। ছোট ফর্মুলা, সূত্রটা তোমাদের জানাই আছে। তো তাহলে ফাইনাল ভেলোসিটি vd হলে আমরা কি করব, v u প্লাস at, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। কাজে লাগালে কি আসবে, অন্তিম বেগ ফাইনাল ভেলোসিটি vd, প্রাথমিক বেগ 0, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন e বাই m ইনটু t, t নয় সরি, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম বসাতে হবে, টাউ বসাবো। তাহলে vd এর ফর্মুলা এসে গেল e বাই m ইনটু টাউ। এবার এইখানে ইউটাকে 0 কেন ধরলাম সেইটা নিয়ে কয়েকটা কথা একটু বলার আছে। আমরা শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রনের ভেতর একটা প্রচণ্ড হাই ভেলোসিটি থাকে, যাকে আমরা থার্মাল ভেলোসিটি বলে থাকি। তার মানে একটা ইলেকট্রন এই তড়িৎ ক্ষেত্র, ব্যাটারি, তার এই সমস্ত দেওয়ার আগে একটা পরিবাহী পদার্থের মধ্যে একটা ইলেকট্রনের ভেতর অলরেডি একটা ভেলোসিটি আছে, সে অলরেডি এরকম একটা প্রচণ্ড বেগে ঘোরাঘুরি করছে। এই ভেলোসিটিটাকে বলা হয় থার্মাল মোশন, এর অর্ডার 10⁵ মিটার পার সেকেন্ড। কিন্তু এই যে ভেলোসিটিটা নিচ্ছি, এই যে থার্মাল মোশনের জন্য যে ভেলোসিটি, এটা পার্টিকুলার কোনো ডিরেকশন নেই, কোনো এক মুহূর্তে ডান দিকে গেল, তারপর উপরে গেল, নিচে, বাঁ দিকে, সামনে, পেছনে, অর্থাৎ একেবারে র্যান্ডাম একটা মোশন হচ্ছে। র্যান্ডাম মোশনের জন্য এর পার্টিকুলার কোনো নির্দিষ্ট দিকে সরণ হচ্ছে না। অর্থাৎ এই থার্মাল মোশনের জন্য একটা ভেলোসিটি আছে ঠিকই, কিন্তু যদি সেই ভেলোসিটিটার অ্যাভারেজ করি, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে সেই অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কিন্তু 0 হবে। সুতরাং এই থার্মাল মোশনের জন্য যে ভেলোসিটিটা আছে সেটাকে আমরা এখানে কাউন্ট করছি না। আমরা কোন ভেলোসিটিটা কাউন্ট করছি না, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হওয়ার ফলে এর বাঁদিকে যে এক্সট্রা একটা ভেলোসিটি তৈরি হচ্ছে সেইটাকে কাউন্ট করছি। তার মানে ইলেকট্রনের মোশনটা এখন যদি আমি দেখতে পেতাম, কেমন দেখতাম, ইলেকট্রনের মোশনটা যদি দেখতে পেতাম তাহলে দেখতাম যে ইলেকট্রন এমনিতে থার্মাল ভেলোসিটি তো আছেই, প্রচণ্ড বেগে ঘুরছে, আগে একটাই জায়গায় দাঁড়িয়ে এরকম নড়াচড়া করছিল, এখন যে ইলেকট্রিক ফিল্ডটা দিলাম এখনও একটা জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া করতে করতে আস্তে আস্তে একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে। অর্থাৎ নড়াচড়াটা একটা জায়গায় না হয়ে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর ওই থার্মাল মোশনের জন্য র্যান্ডাম ঘুরতে ঘুরতে পার্টিকুলার একটা ডিরেকশনে চলতে শুরু করে। তার মানে এখনকার ছবিটা এরকম দেখতে হবে, এরকম থার্মাল মোশন আছে, এরকম আছে, বাদ দিয়ে চলে যাচ্ছে, সরি লেখাটা কেটে গেল। তো তাহলে থার্মাল মোশনের জন্য কি হচ্ছে ব্যাপারটা, আগে একটাই জায়গায় দাঁড়িয়েছিল, এখন আস্তে 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 সেই বাঁ দিকে এগোতে শুরু করবে, বাইরের দিকে বেরোতে শুরু করবে। এই ভেলোসিটিটা, যে ভেলোসিটিতে সে বাঁ দিকে যাচ্ছে, দ্যাট ইজ ড্রিফট ভেলোসিটি। এইটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি।
তাহলে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন একটা আমরা পেয়েছি, ওই ডায়াগ্রামটা উঠে দিলাম। ড্রিফট ভেলোসিটির এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এটাকে আরেকটুখানি এগিয়ে নাও, তাহলে টাউটা হলো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। সুতরাং ইনিশিয়াল ভেলোসিটি ইউ কে 0 কেন ধরেছি? থার্মাল মোশনের জন্য অ্যাভারেজ ভেলোসিটি 0, অর্থাৎ ইলেকট্রনটা এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পর্যন্ত একটাই জায়গায় দাঁড়িয়ে ডান দিক বাঁ দিক ওপর নিচ এগোচ্ছিল। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর এবার সে একটা পার্টিকুলার ডিরেকশনে এগোতে শুরু করলো। সেই পার্টিকুলার ডিরেকশনে আগে কোনো ভেলোসিটি ছিল না। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে, ব্যাটারি কানেকশন করার আগে কোনো ভেলোসিটি ছিল না, তাই ইউএ জায়গায় 0 বসলো। এবার তারপর যে ইলেকট্রিক ফিল্ড দিলাম সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন তৈরি হলো, সঙ্গে সঙ্গে এগোতে শুরু করলো, সেই অ্যাক্সিলারেশন এটা হলো E/m। এবার এই যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছি, যদি ব্যাটারির ভোল্টেজ V হয়, বিভব প্রভেদ V হয়, আর পরিবাহীর দৈর্ঘ্যটা যদি L হয়, পরিবাহীর দৈর্ঘ্যটা যদি L ধরে নিই, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, তাহলে ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড ইনসাইড দ্য কন্ডাক্টর, সেটা কত হবে? তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বিভব প্রভেদের সঙ্গে দৈর্ঘ্য, ফিল্ড পোটেনশিয়াল লেন্থ কি রিলেশন আছে আমরা জানি, E = dV/dx। E = dV/dx, অর্থাৎ বিভব প্রভেদকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়। তাহলে এখানে ব্যাটারির জন্য পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V, পরিবাহীর দৈর্ঘ্য L। তাহলে E এর জায়গায় এই যে E এর জায়গায় এই ফর্মুলাটাকে কাজে লাগালে আমি লিখতে পারি therefore এই সূত্রটা হয়ে যাচ্ছে VD = EV/ml × τ। এই ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স, ভিটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। পোটেনশিয়াল ডিফারেন্স কে ক্রিয়েট করলো, কে তৈরি করলো? ব্যাটারি। ওই ব্যাটারির জন্য পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। তো পেয়ে গেলাম অনুপ্রবাহ বেগের একটা ভ্যালু। উপযুক্ত রেজাল্ট বসিয়ে, এক্সপেরিমেন্টাল ভ্যালু বসিয়ে বা ইলেকট্রনিক চার্জ মাস এগুলো বসিয়ে দেখা যায় যে ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা অ্যারাউন্ড 10⁻⁻⁴ মিটার/সেকেন্ডের মতন আসে। 10⁻⁻⁴ মিটার/সেকেন্ড। কম্পেয়ার করো র্যান্ডম ভেলোসিটি যেটা থার্মাল মোশনের জন্য তৈরি হয়েছিল, তার অর্ডার ছিল অ্যারাউন্ড 10⁵ whereas ড্রিফট ভেলোসিটি মানে ইলেকট্রনের গতি, ব্যাটারির জন্য যে মোশনটা তৈরি হলো ইলেকট্রনের, সেই ভেলোসিটির ভ্যালুটা এলো 10⁻⁻⁴। তাহলে আমরা ব্যাটারির সঙ্গে একটা পরিবাহী তারকে জুড়বো, সুইচ অন করব, কারেন্ট যাবে মানে ইলেকট্রন যাবে। ইলেকট্রন যে গতিবেগে যাবে তাকে বলে অনুপ্রবাহ বেগ। তার এক্সপ্রেশন এটা এবং তার ভ্যালু অ্যারাউন্ড 10⁻⁻⁴ মিটার/সেকেন্ড আসে, অর্থাৎ 0.1 মিলিমিটার/সেকেন্ড নাকি 0.01। 10⁻⁻⁴ মিটার/সেকেন্ড মানে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ -2 0.01 সেন্টিমিটার, এরকম জাতীয় একটা খুব সামান্য ভেলোসিটি আসছে। তাহলে থার্মাল ভেলোসিটির ভ্যালুটা অনেক হাই। তো তাহলে আমরা অনুপ্রবাহ বেগের ফর্মুলাটা পেয়ে গেলাম। অনুপ্রবাহ বেগ রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করে, সেই সূত্রটা আমরা দেখলাম অলরেডি। VD = EV/ml × τ। এবার এই অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটিকে ব্যবহার করে আমরা এবার প্রবাহ মাত্রার কারেন্টের ইকুয়েশন মানে প্রবাহ মাত্রার একটা সমীকরণ বার করব। তো কারেন্ট ফ্লো কথার মানে হচ্ছে তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন বা চার্জ পার্টিকেলের প্রবাহ। তো ধরা যাক এটা হচ্ছে একটা সেকশন অফ ওয়্যার, একটা তারের অংশ। তো কি বার করতে চলেছি আমরা? প্রবাহ মাত্রার সাথে অনুপ্রবাহ বেগের সম্পর্ক, রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি ইন এ কন্ডাক্টর, ইন এ ওয়্যার। তো এখন ধরে নেওয়া যাক এটা একটা যে কোনো একটা পরিবাহী পদার্থ, গুড কন্ডাক্টর, এবং তার মধ্যে দিয়ে এই চার্জ পার্টিকেলস মানে ইলেকট্রনস ফ্লো করছে, প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি
কারেন্ট কথার মানে হলো অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোন পার ইউনিট টাইম, একক সময় প্রবাহিত আধান I ইকুয়ালস টু ডিকিউ ডিটি। তো ধরে নেওয়া যাক 1 সেকেন্ড সময় নিচ্ছি, 1 সেকেন্ড সময় নেওয়া হলো, let us consider 1 second time। এবার এই তারের যে অংশটা আমরা ছবিতে এঁকেছি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া অফ ক্রস সেকশন ক্যাপিটাল এ ধরলাম। তো এখন এই তারের মধ্যে দিয়ে আধান বা চার্জ ফ্লো করছে, এদের গতিবেগ vd, এদের গতিবেগ vd। তাহলে এই জায়গায় যদি অবজারভার থাকে, আমি যদি এখানে দাঁড়িয়ে ইলেকট্রনের ফ্লোগুলোকে দেখি, ইলেকট্রন তারের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, তবে কি দেখবো 1 সেকেন্ড সময়ের মধ্যে কটা ইলেকট্রনকে এখান দিয়ে অতিক্রম করতে দেখবো। তো যেহেতু অনুপ্রবাহ বেগ vd, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্ট p থেকে vd দূরত্বের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে এই দূরত্বের মধ্যে, আমি তারের একটা অংশ নিলাম যার লেন্থটা হচ্ছে vd, এরিয়া অফ ক্রস সেকশন a, এই দূরত্বের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, যত কোটি কোটি ইলেকট্রন আছে, এরা সবাই আগামী 1 সেকেন্ডে তারের এই p বিন্দুটা ক্রস করে বেরিয়ে যাবে। ব্যাপারটা এরকম, যদি কোনো কণার গতিবেগ 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে সে 2 মিটার পথ যাবে। তাহলে ধরো রাস্তা দিয়ে একটা ম্যারাথন দৌড় হচ্ছে, রাস্তা দিয়ে একটা ম্যারাথন দৌড় হচ্ছে, প্রচুর লোক দৌড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা সার্টেন ডিরেকশনে দৌড়ে যাচ্ছে, কাল্পনিক পরিস্থিতি। ধরে নেওয়া যাক প্রত্যেকটা লোকের গতিবেগ 2 মিটার পার সেকেন্ড। এবার আমার বাড়ির গেটটা এখানে, আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ম্যারাথন দৌড়টা দেখছি। তাহলে আমার গেটের এই বর্ডার লাইন বরাবর যটা লোক আগামী 1 সেকেন্ডে ক্রস করবে, 1 সেকেন্ডে যতগুলো লোক যাবে, তারা সবাই নিশ্চয়ই 2 মিটার দূরত্বের মধ্যে থাকবে। আমার গেটের পেছনে 2 মিটার দূরত্বের মধ্যে যতজন মানুষ আছেন যারা ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করেছে, এই 2 মিটার দৈর্ঘ্যের মধ্যে যতজন আছে সবাই 1 সেকেন্ডে আমার গেট ক্রস করে যাবে। পরের 2 মিটারে যতজন আছে তারা দ্বিতীয় সেকেন্ডে গেট ক্রস করবে। তাহলে বলতে পারি যে প্রত্যেকটা লোকের যা ভেলোসিটি, যা গতিবেগ, সেই গতিবেগের সমপরিমাণ দূরত্বে যতজন থাকে তারা 1 সেকেন্ডে সবাই আমার এই সামনের অংশটা, গেটের সামনের অংশটা ক্রস করে যাবে। ঠিক এই কনসেপ্টটা এখানে কাজে লাগাচ্ছি। প্রত্যেকটা ইলেকট্রনের বেগ হচ্ছে vd, ড্রিফট ভেলোসিটি সমান vd। তাহলে আমি যদি এইখানে দাঁড়িয়ে থাকি, এটা যদি আমার বাড়ির গেটের দরজা হয়, আমি যদি এইখানে দাঁড়িয়ে ইলেকট্রনের দৌড়কে অবজার্ভ করি, লক্ষ্য করি, তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যে কটা ইলেকট্রন এই অঞ্চলটা ক্রস করে যাবে, যারা vd দূরত্বের মধ্যে থাকবে। পরবর্তী vd অঞ্চলের মধ্যে যারা আছে তারা দ্বিতীয় সেকেন্ডে আমার এই p বিন্দুটাকে ক্রস করবে। তারপরে vd-তে যারা আছে তারা 3 নম্বর সেকেন্ডে যাবে। তো এইভাবে চলতে থাকবে। তো আমি প্রথমেই কনসিডার করে নিয়েছি 1 সেকেন্ড সময়। তাহলে 1 সেকেন্ড সময় কটা ইলেকট্রন যাচ্ছে, vd দূরত্বের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তারা সবাই 1 সেকেন্ডে ক্রস করবে। তাহলে এই 1 সেকেন্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা করা হচ্ছে, vd দূরত্বের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবাই যাচ্ছে। তো আমি জানি না, তাহলে এই দূরত্বটা আমাকে বার করতে হবে, এই অঞ্চলটা বার করতে হবে, এর আয়তনটা, ভলিউম। এই ভলিউমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সবাই 1 সেকেন্ডে p বিন্দুকে ক্রস করে যাচ্ছে। এই ভলিউমটা কত? therefore vd দূরত্বের মধ্যে যে সমস্ত ইলেকট্রন আছে প্রত্যেকে 1 সেকেন্ডে p বিন্দু অতিক্রম করবে। কটা ইলেকট্রন আছে, এইটুকু অংশের আয়তন কত? আয়তনটা হলো, আয়তন কি করে বার করব? এই অংশটা কিরকম দেখতে, vd লেন্থ, a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এই অংশটা একটা সিলিন্ডারের মতো দেখতে, চোঙের মতো দেখতে।
তাহলে এইটুকু অংশের আয়তনটা হলো a ইন্টু ভিটি। এবার কতগুলো ইলেকট্রন আছে আমি জানি না, ধরে নিচ্ছি এই যে মেটালটা আমরা নিয়েছি, যে ধাতুটা নিয়েছি পরিবাহী কন্ডাক্টর, তার মধ্যে একক আয়তনে মানে পার ইউনিট ভলিউমে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা n, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা n, মানে প্রতি 1 মিটার কিউব যদি মেটালটা নিই তার মধ্যে n সংখ্যক ইলেকট্রন পাবো। এবার আমরা যে আয়তনটা নিয়ে এখানে ইন্টারেস্টেড, অর্থাৎ যে আয়তনের ইলেকট্রনগুলো 1 সেকেন্ডে পি বিন্দুটা ক্রস করবে তারা এই অংশটার মধ্যে আছে ছবিতে, যার আয়তনটা আমি অলরেডি লিখেছি। তাহলে এখানে ইলেকট্রন কটা আছে, দেয়ারফর ইলেকট্রন সংখ্যা হলো n ইন্টু এভিডি। আয়তনের সঙ্গে এটা গুণ করবো, 1 মিটার কিউবে n সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে 1 মিটার কিউবের মধ্যে কটা ইলেকট্রন আছে ইন্টু n। এবার প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত, e, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে e, হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন, তাহলে এতগুলো ইলেকট্রন যারা ওই আয়তনটার মধ্যে আছে তার আধান কত হবে, therefore মোট আধান টোটাল চার্জ, মোট আধান dq equals to NaVd into E, এই হলো dq। এবার 1 সেকেন্ড সময় নিয়ে আমরা স্টার্ট করেছি, তো কারেন্ট বার করব, প্রবাহ মাত্রা বার করব, আর একটা লাইন বাকি আছে, প্রবাহ মাত্রা কি করে বের হয়, প্রবাহ মাত্রা কারেন্ট বার করে কি করে, I equals to dq dt, dt কে 1 সেকেন্ড ধরা হয়ে গেছে, dq যে পরিমাণ আধান যায় ততটা চার্জ ফ্লো করে, তো সেটা আমরা বার করেছি এখানে NaVd into E, তাহলে কারেন্টটা এক চান্সে বেরিয়ে গেল, dq dt ফর্মুলায় বসিয়ে দিলাম, dq এর জায়গায় NaVd E by 1, that means NaVd into E, এই হলো কারেন্টের ইকুয়েশন। কেউ এখানে জিজ্ঞেস করতে পারে, কারোর মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনি 1 সেকেন্ড সময় ধরলেন বলে এটা কেন, 10 সেকেন্ড সময় ধরলে, 20 সেকেন্ড সময় ধরলে, t সেকেন্ড সময় ধরলে একটা t গুণ হতো না, একেবারেই তা না। যদি আমি dt সময় ধরতাম, 1 সেকেন্ড যদি না ধরতাম, যদি এই জায়গায় dt সময় ধরে কটা ইলেকট্রন যাচ্ছে দেখতাম, সেক্ষেত্রে এই আয়তনটার সঙ্গে vd হতো না, dt সময় ধরলে আয়তনটার মান আসতো তখন ইনটু dt। এবার ইলেকট্রনের সংখ্যাটাও ইনটু dt হতো, ইলেকট্রনের আধানটাও ইনটু dt হতো, সময়ও তখন dt দিয়ে ভাগ করতে হতো, ওই dt আর dt ক্যান্সেল আউট হয়ে যেত, কেটে যেত, ফলে কারেন্টের ইকুয়েশনটা NaVd into E আসতো। তাহলে কারেন্টের সঙ্গে প্রবাহ মাত্রার সঙ্গে অনুপ্রবাহ বেগের একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। কি সম্পর্কটা পেলাম, I equals to NeaVd, এটা গেল কারেন্টের ইকুয়েশন। এবার এই যে কারেন্টের ইকুয়েশনটা পেলাম, এখান থেকে আমরা প্রবাহ ঘনত্ব বার করব, আরো কয়েকটা টার্ম আছে সেগুলো বার করব, ভিডির মান অলরেডি জানা আছে, সেগুলো এক এক করে বসাবো। আমি এটা মুছে দিচ্ছি আর আই এর ইকুয়েশনটাকে এখানে লিখে রাখছি। আই এর ইকুয়েশনটা হচ্ছে NeaVd, এই ইকুয়েশনটা আমরা পেলাম। তো মুছে দিয়ে কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্সের রিলেশনটা বার করব। এবার কারেন্টের ইকুয়েশনের মধ্যে আমরা বসাচ্ছি ভিডির মান বসিয়ে কারেন্টের ফাইনাল আর একটা সমীকরণ বার করব, ওহমস ল এর দিকে কি করে যাওয়া যায় সেটা দেখব। তো প্রবাহ মাত্রার সমীকরণ বেরোলো, প্রবাহ মাত্রা I equals to NeaVd, টার্মগুলোর সঙ্গে প্রত্যেকে পরিচিত, এটা নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, এটা ইলেকট্রনের চার্জ, এটা এরিয়া অফ ক্রস সেকশন ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভিডিটা অনুপ্রবাহ বেগ। তবে ভিডির জায়গায় m ইনটু LeV টাও বসাচ্ছি। কন্ডাক্টরের ছবিটা নিশ্চয়ই তোমরা খাতায় এঁকে ফেলেছো অলরেডি। কন্ডাক্টরের ছবিটা ছিল এরকম, যার লেন্থ L, এরিয়া অফ ক্রস সেকশন A। এই ছবিটা মাথায় রেখে
বাকি ক্যালকুলেশনসগুলো হচ্ছে। তো ভিডির জায়গায় ভ্যালু বসাচ্ছি, তাহলে আই এসে গেল NEA, ভিডির জায়গায় EV/ml ইন্টু টাউ, EV/ml ইন্টু টাউ। এবার ভিটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। তাহলে V ইকুয়াল টু আমি লিখতে পারি I ইন্টু ml বাই n দুটো E স্কোয়ার A ইন্টু টাউ, n স্কোয়ার A ইন্টু টাউ। লক্ষ্য করে দেখো এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। mটা মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, মাস অফ ইচ ইলেকট্রন, মাস অফ ইচ ইলেকট্রন, সেটার ভ্যালু কত আমরা সকলেই জানি 9.1 10⁻³ কেজি। nটা, lটা হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের লেন্থ। যদি একটাই কন্ডাক্টর নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন বিভব প্রভেদ দিই, লেন্থ তো আর পাল্টে যাবে, তাহলে লেন্থটা কনস্ট্যান্ট। nটা নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, সেটা কনস্ট্যান্ট। ইটা ইলেকট্রনের চার্জ, এটা এরিয়া অফ ক্রস সেকশন, টাউটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। যদি উষ্ণতা না পাল্টায় তাহলে এই n, টাউ আর l এরা পরিবর্তন হবে না। উষ্ণতা বেড়ে গেলে লেন্থ সামান্য বাড়ে, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম চেঞ্জ হতে পারে, রিল্যাক্সেশন টাইমও চেঞ্জ হতে পারে। এই তিনটে জিনিস টেম্পারেচার ডিপেন্ডেন্ট, উষ্ণতার উপর নির্ভর করছে। লেন্থ বাড়লে এরিয়া অফ ক্রস সেকশনও চেঞ্জ হবে। তো এই তিনটে চারটে জিনিস তাহলে টেম্পারেচারের উপর নির্ভর করছে। এখন উষ্ণতা যদি না বাড়ে তাহলে এটা সবাই কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি I ইন্টু সাম কনস্ট্যান্ট R। এই আরটা কি? আরটা হচ্ছে কনস্ট্যান্ট। কি আছে এর মধ্যে? ml বাই n e স্কয়ার a ইন্টু টাউ। এটা কনস্ট্যান্ট কখন থাকবে? এটা কনস্ট্যান্ট কখন হবে? সবসময় কনস্ট্যান্ট হবে না, উষ্ণতা স্থির থাকলে, উষ্ণতা স্থির থাকলে তবেই এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে বলতে পারি যে উষ্ণতা স্থির থাকলে আর, এই যে আর, আরটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তুলে দিলে v প্রপোর্শনাল টু I। এই হলো ওহমস ল। তাহলে ওহমস ল এর ক্ষেত্রে আমরা কি বলবো? উষ্ণতা যদি স্থির থাকে, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, অন্যান্য ভৌত অবস্থা বলতে আলোর তীব্রতা, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি, তাহলে v আর I প্রপোর্শনাল হয়, সমানুপাতিক হয়। এইটা গেল ওহমস ল এর প্রুফ। আমরা ইলেকট্রন থিওরি থেকে ওহমস ল এর প্রুফটা দেখলাম। দেখতে গিয়ে রেজিস্ট্যান্স আর এর একটা এক্সপ্রেশন পেয়েছি, একটা সমীকরণ পেয়েছি। রোধের মধ্যে কি কি থাকে? রোধ বলতে পরিবাহীর পথে বাধা, ইলেকট্রন যখন ফ্লো করছে, নিজেদের মধ্যে কলিশন হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, সেই বাধাটাকে রোধ বলে। কিন্তু রোধ বার করা যায় কি করে? রোধের মান কিসের উপর নির্ভর করে সেটা আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি। তো এই সমীকরণটা একটুখানি স্টাডি করে নেওয়া যাক। তাহলে রোধ জিনিসটা হলো ml বাই n e স্কয়ার a ইন্টু টাউ। এবার যদি উষ্ণতা বাড়ে, এখানে দুটো পয়েন্ট একটু নোট করে রাখো। যদি উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়লে কি হবে? উষ্ণতা বাড়লে, টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়বে, কিন্তু সেই পরিবর্তনটা খুব সামান্য। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারিত হয়, ক্ষেত্রফল প্রসারিত হয়, সেটা আমরা জানি। লেন্থ বাড়বে, এরিয়া অফ ক্রস সেকশনও বাড়বে। এ দুটোর পরিবর্তন প্রথমত সামান্য, দ্বিতীয়ত লেন্থের পরিবর্তন যা হবে, এরিয়া অফ ক্রস সেকশনের পরিবর্তন অলমোস্ট তাই। তাহলে দুটো পরিবর্তনের জন্য বিশেষ কোনো এফেক্ট আসবে না। রইল বাকি n আর টাউ। এবার উষ্ণতা বাড়লে যদি আমরা পরিবাহীর ক্ষেত্রে চিন্তা করি, পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভাবি, তাহলে n নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। পরিবাহী পদার্থের ক্ষেত্রে এটা অলরেডি বিরাট, এই n এর মান অ্যারাউন্ড 10⁻27 28। অর্থাৎ পরিবাহী পদার্থের ভেতর ইলেকট্রনের সংখ্যাটা প্রচুর, হিউজ। এই n এর মান যদি সামান্য বৃদ্ধি পায়, তাতে খুব একটা প্রভাব রোধের উপর পড়বে না। মানে ব্যাপারটা এরকম যে ওই যদি 10 কোটি ইলেকট্রন থাকে, n এর মান যদি 10 কোটি হয়, আমি একটা সার্টেন ভলিউম নিলাম,
তাতে যদি 1 লাখ বা 30,000 ইলেকট্রন বেড়ে যায় উষ্ণতা বৃদ্ধির কারণে, তাহলে 10 কোটির সঙ্গে 30,000 যোগ করলে সেটা প্রায় 10 কোটিরই সমান। বৃদ্ধি অবশ্যই পেল, কিন্তু তার প্রভাবটা অত বেশি আসবে না। উল্টে উষ্ণতা বাড়লে ইলেকট্রনগুলোর ভেতর ইলেকট্রনের সঙ্গে অন্য আয়নগুলোর মধ্যে কলিশন, সংঘর্ষ আরো বেশি বেশি করে হবে, আরো তাড়াতাড়ি হবে। ইলেকট্রনগুলোর থার্মাল মোশন আরো প্রচন্ড বেগে বেড়ে যাবে। তার ফলে এই টাউ অর্থাৎ রিল্যাক্সেশন টাইম এইটার উপর প্রভাব পড়বে। টাউ কি হবে? টাউটা বেড়ে যাবে। তাহলে উষ্ণতা বাড়লে এনও বাড়বে, টাউও বাড়বে। অর্থাৎ উষ্ণতা বাড়লে রিল্যাক্সেশন টাইম অর্থাৎ নিজেদের মধ্যে কলিশন রেট টাউটা হ্রাস পাবে। এই যে তাড়াতাড়ি কলিশন হচ্ছে, টাউটা ক্রমশ কমে যাচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিটা আরো তাড়াতাড়ি হচ্ছে। তাহলে উষ্ণতা বাড়লে এন বাড়ছে, টাউ কমছে। এনের বৃদ্ধির প্রভাবটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে খুব একটা কনসিডার করার দরকার নেই। তাহলে রইল বাকি টাউ। উষ্ণতা বাড়লে টাউ কমছে, টাউ কমলে রোধ বাড়ছে। সুতরাং আমরা বলতে পারি যে উষ্ণতা বাড়লে রোধ ক্রমশ বেড়ে যায়। তার পেছনে মূল কন্ট্রিবিউশনটা কার? ইলেকট্রনের মধ্যে কলিশন হলে কি হবে? ইলেকট্রনগুলোর মধ্যে তাড়াতাড়ি সংঘর্ষ হবে। ফলে দুটো সংঘর্ষের মধ্যে সময়ের যে ডিফারেন্স, পার্থক্য, সেটা কমে আসবে। অর্থাৎ টাউ কমবে আর বৃদ্ধি পাবে। কিন্তু এটা যদি অর্ধপরিবাহী হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার আমরা দেখব যে এই এন এর বৃদ্ধি পাওয়াটার এফেক্টটাই বেশি ডমিনেন্ট। এন এর বৃদ্ধি পাওয়ার এফেক্টটা বেশি প্রকট, তুলনায় টাউ হ্রাস পাওয়ার এফেক্টটা কম। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার উষ্ণতা বাড়লে এন নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম প্রচুর পরিমাণে বাড়ে। প্রচুর পরিমাণে বাড়ে বলতে অর্ধপরিবাহীতে এমনিতেই ইলেকট্রনের সংখ্যা কম থাকে। মানে ধরো পরিবাহীর বেলায় আমি 10 কোটির কথা বলেছিলাম, অর্ধপরিবাহীর ক্ষেত্রে 1 লাখ ইলেকট্রন আছে। এবার উষ্ণতা বাড়লে পরিবাহীতে 30,000 ইলেকট্রন বাড়লো, 10 কোটিতে 30,000, আর অর্ধপরিবাহীর বেলাতেও 30,000 ইলেকট্রন বাড়লো, কিন্তু 1 লাখে 30,000, 1 লক্ষতে 30,000। তাহলে এন এর মান এখানে কনসিডারেবল অ্যামাউন্টে চেঞ্জ হলো, যথেষ্ট পরিমাণে পাল্টালো। তাহলে এন এর প্রভাবটা আমি এখানে অস্বীকার করতে পারছি না। তুলনায় টাউ মানে রিল্যাক্সেশন টাইম সংঘর্ষের জন্য পরিবাহী পদার্থের মধ্যে কমে যাচ্ছে, উষ্ণতা বাড়লে কমে যাচ্ছে। অর্ধপরিবাহীতে সংঘর্ষ এমনি ইলেকট্রন কম আছে, সংঘর্ষ কমই হচ্ছিল, সেখানে টাউ এর মান কমবে। কিন্তু সেক্ষেত্রে এই টাউ এর মান কমে যাওয়ার এফেক্ট যথেষ্ট ডমিনেন্ট নয়। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধের মান বাড়বে না কমবে, সেটা কার উপর ডমিনেন্ট হচ্ছে, কার উপর বেশি করে নির্ভর করছে? এনের উপর। উষ্ণতা বাড়লে এন কি হয়? বাড়ে। এন যদি বাড়ে, রোধ তাহলে কমে যাবে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে। এই ব্যাপারটা সেমিকন্ডাক্টরের একটা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, সেখানে আরো বেশি বেশি করে আরো ডিটেলসে আলোচনা হবে। এখানে আমি আপাতত এইটুকুতেই ছাড়লাম। তোমরা পড়েছো যে পরিবাহী পদার্থ ওহমের সূত্র মেনে চলে, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহী পদার্থে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। আচ্ছা, তো যাই হোক, আর দুটো জিনিস বলে আমরা এই ক্লাসটা এন্ড করবো। এটার লেন্থ, ভিডিওটার লেন্থ অনেকটা হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল হতে চলেছে। আর দুটো ছোট ছোট জিনিস বলে এই ভিডিওটা আমরা শেষ করবো, ফার্স্ট ক্লাসটাকে এন্ড করবো। প্রথমটা আমরা দেখবো প্রবাহ ঘনত্ব কাকে বলে। প্রবাহ ঘনত্ব, চার্জ বা কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে যে দিয়ে ডিনোট করা হয়, এটার ফর্মুলাটা হচ্ছে I/A। এটা ডেফিনেশন। একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে 1 মিটার স্কয়ার ধরলে যতটা কারেন্ট। তো অলরেডি আমরা কারেন্টের একটা সমীকরণ পেয়েছি, এখানে অলরেডি লেখা রয়েছে। তো সেই সমীকরণটা কি এখানে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে যে এর ফর্মুলাটা আসবে NEAVD/A, অর্থাৎ NE × VD। এই হচ্ছে প্রবাহ ঘনত্বের ডেফিনেশন।
এর ইউনিট কি হতে পারে? এর ইউনিট কি হবে? আইটা হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এই হলো যে বা প্রবাহ ঘনত্বের সংখ্যা। এবার প্রবাহ ঘনত্ব যেটা এক্ষেত্রে আমরা ভেক্টর হিসেবে কনসিডার করব, কারণ এই জিনিসটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, নেক্সট আরেকটা ডেফিনিশন বলে দিই, সচলতা, মোবিলিটি। সচলতা বা মোবিলিটি, সচলতা বলতে কি বোঝায়? কতটা সচল, কত তাড়াতাড়ি চলাচল করতে পারে, সেই জিনিসটাকে সচলতা বলে। যে যত সহজে মুভ করতে পারে, যত সহজে যার মধ্যে ত্বরণ সৃষ্টি করা যায়, তার সচলতা বেশি, তার মোবিলিটি বেশি। তো সচলতাকে আমরা ডিফাইন করবো কি করে? প্রথম কথা, চার্জ পার্টিকেল মুভ করে কেন? চার্জ পার্টিকেল মানে তড়িৎগ্রস্ত কণা, ইলেকট্রন বা এই জাতীয় কোনো আয়ন মুভ করে তড়িৎ ক্ষেত্রের জন্য। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড একটা একটা তড়িৎগ্রস্ত কণার মধ্যে মোশন তৈরি করে, তাকে মুভ করতে সাহায্য করে। তার ফলে তার মধ্যে একটা গতিবেগ সৃষ্টি হয়, যাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলে থাকি। তাহলে মোবিলিটির ডেফিনেশনটা হলো, মোবিলিটিকে মিউ দিয়ে ডিনোট করব, ভিডি বাই ই, ভিডি বাই ই। তো অনুপ্রবাহ বেগ আর তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে আমরা সচলতা বলব। যত বেশি সচল কণার কথা আসবো, অর্থাৎ যার সচলতা বেশি, তার ক্ষেত্রে কম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলেও বেগ বেশি হবে। অর্থাৎ সামান্য তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব, সামান্য ত্বরণ সৃষ্টি হবে, তাতেই তার মধ্যে একটা মোশন তৈরি হবে, তাকে আমরা সচল বলব। বেশি সচল সে, আর কম সচলকে, যার মধ্যে অনেকটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে হবে, অনেকখানি ফোর্স দিতে হবে, তবে সে এগোবে, তার মানে তার সচলতা কম। তাহলে তড়িৎ ক্ষেত্র কম প্রয়োগ করে যদি আমরা বেগ সৃষ্টি করতে পারি কারোর মধ্যে, সেক্ষেত্রে তার সচলতা বেশি হবে। তাহলে মিউ এর ডেফিনিশনটা হলো মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই। একক তড়িৎ ক্ষেত্রের জন্য যে পরিমাণ অনুপ্রবাহ বেগ সৃষ্টি হয়। তো এর এককটা কি হবে? ইউনিট। এককটা হবে এনএসআই, ড্রিফট ভেলোসিটি ভিডি মিটার পার সেকেন্ড, তড়িৎ ক্ষেত্র ই নিউটন পার কুলম্ব, অর্থাৎ ইউনিটটা এসে গেল, এটাকে অ্যাডজাস্ট করে নিলে মিটার ইনটু কুলম্ব ইনটু নিউটন টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হলো সচলতার একক। এই সচলতা দিয়ে এই অনুপ্রবাহ বেগ বা কারেন্টের ইকুয়েশনটাকে এক্সপ্রেস করা যেতে পারে। কিভাবে এক্সপ্রেস করব? ভিডির জায়গায় মিউ ইনটু ই বসিয়ে দেব। যেমন প্রবাহ ঘনত্ব সমীকরণটা তাহলে দাঁড়াবে, প্রবাহ ঘনত্ব J ইকুয়ালস টু n e, ভিডির জায়গায় মিউ ইনটু ই বসাচ্ছি, এটা ব্যবহার করে মিউ ইনটু ই। কারেন্টের ইকুয়েশনটা লিখতে পারি, প্রবাহ I এর জায়গায় n e a, ভিডির জায়গায় মিউ ইনটু ই। কারেন্টের ইকুয়েশনটা লেখা যেতে পারে। তাহলে প্রবাহ ঘনত্ব এবং কারেন্টকে আমরা সচলতা দিয়ে প্রকাশ করা দেখলাম। আমি ফার্স্ট ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এইগুলোর উপর কয়েকটা অঙ্ক দেখব এবং ওহমস ল এর পরের অংশটা এগোবো। সেখানে আমাদের ওহমস ল এবং রেজিস্ট্যান্স এইগুলো নিয়ে আলোচনা হবে। ফার্স্ট ভিডিও এই পর্যন্ত থাকলো, এটা তোমরা পুরোটা দেখে নাও, ভিডিওটা রিপিটেডলি দেখো, যাতে প্রবলেমগুলো করতে কোনো অসুবিধা না হয়।